আজকে আমরা ইউনিট 2 অ্যাটমিক স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। এই অ্যাটমিক স্ট্রাকচারের প্রথম যে পার্টটা, অর্থাৎ অ্যাটমের মধ্যে যে ফান্ডামেন্টাল কণাগুলি রয়েছে, অর্থাৎ যে মূল কণা বা আদি কণাগুলো রয়েছে, সেই আদি কণাগুলোর আবিষ্কার নিয়ে আমরা আলোচনা করছি। শুরুতে ইলেকট্রনের আবিষ্কার। এই ইলেকট্রন আবিষ্কারের জন্য একটা এক্সপেরিমেন্ট করেছিলেন উইলিয়াম ক্রুকস। এই এক্সপেরিমেন্টটা খুব সংক্ষেপে আমরা আলোচনা করছি। এখানে রয়েছে একটা ইলেকট্রিক্যাল ডিসচার্জ টিউব, অর্থাৎ তড়িৎ ক্ষরণ নল। এখানে দুটো পাত রয়েছে, একটার নাম দেওয়া হয়েছে ক্যাথোড আর একটা হচ্ছে অ্যানোড, অর্থাৎ ঋণাত্মক তড়িৎদ্বার আর একটা হচ্ছে ধনাত্মক তড়িৎদ্বার। এই দুটো তড়িৎদ্বারকে আমরা যুক্ত করব একটা ডিসি সাপ্লাই, অর্থাৎ ডাইরেক্ট কারেন্ট সাপ্লাই, যার বিভব প্রভেদ প্রায় 10,000 ভোল্ট। এই তড়িৎমক্ষম নলে একটা ভ্যাকিউম পাম্প রয়েছে, যে পাম্পের সাহায্যে ওর মধ্যে অতিরিক্ত যে বায়ু বা গ্যাস থাকে সেটাকে নির্গত করা হয়। এখানে গ্যাস বের করার পর ওর মধ্যেকার চাপ প্রায় 0.01 মিলিমিটার পারস্তম্ভের চাপ রাখা হয়। এমতো অবস্থায় যদি আমরা তড়িৎ চালনা করি, অর্থাৎ ক্যাথোড অ্যানোডকে ডিসি সাপ্লাইয়ের সাথে অ্যাড করে দিই, তাহলে দেখা যাবে যে ক্যাথোড থেকে একটা রশ্মি নির্গত হচ্ছে, যেটাকে বলা হচ্ছে ক্যাথোড রশ্মি। এই ক্যাথোড রশ্মি মূলত হচ্ছে এই ক্যাথোড রশ্মি নির্গত হচ্ছে। এই ক্যাথোড রশ্মি নির্গত হয় কি করে? না, এর মধ্যে যে বায়ু বা বাতাস রয়েছে তার সেখানে দেখছি যে আমাদের যে ক্যাথোড, যেটা ধাতব পৃষ্ঠ রয়েছে, ক্যাথোড তো ধাতু দিয়ে তৈরি, এই ধাতব পৃষ্ঠ থেকে ইলেকট্রন মুক্ত হয়। এই ইলেকট্রনই ক্যাথোড রশ্মি রূপে নির্গত হয়। এই ক্যাথোড রশ্মির প্রকৃতি নির্ধারণ করেছিলেন যে থমসন। তিনি প্রমাণ করে দেখিয়েছিলেন যে ক্যাথোড রশ্মি হচ্ছে নেগেটিভ আধানগ্রস্ত, এবং এই ক্যাথোড রশ্মি আলোর মতো সরল রেখায় চলে। এবং এটা কি করে না, ওর মধ্যে যে গ্যাস রয়েছে গ্যাসকেও আয়নিত করে। গ্যাসকে যেহেতু আয়নিত করে, সেই জন্য এটা আধানগ্রস্ত, এবং প্রমাণিত হয়েছে যে এটা নেগেটিভ আধানগ্রস্ত। প্রথমে এটা নাম দেওয়া হয় নেগেট্রন, পরে স্টোনি এর নাম দিয়েছিলেন ইলেকট্রন। যে থমসন 1997 খ্রিস্টাব্দে এই ইলেকট্রনের E/m, অর্থাৎ ইলেকট্রনের আধান এবং ভরের অনুপাত নির্ণয় করেছিলেন, এবং সেই মানটা দাঁড়িয়েছে 1.76 × 10⁻11 কুলম্ব পার কেজি। ঠিক তারপরে 1909 খ্রিস্টাব্দে রবার্ট এ মিলিকান তার ওয়েল ড্রপ এক্সপেরিমেন্ট করে তিনি ইলেকট্রনের আধান নির্ণয় করেছিলেন। ইলেকট্রনের আধান = -1.602 × 10⁻19 কুলম্ব, বা ESU বা সিজিএস ইউনিট -4.8 × 10⁻10। তাহলে E/m এর মান জানা গেছে এবং এর মান জানা গেছে। এই দুটোর সাহায্যে ইলেকট্রনের মাস নির্ণয় করা হয়। ইলেকট্রনের মাস নির্ণয় করা হয়েছে 9.11 × 10⁻31 কেজি। এরপরে আসছি প্রোটন আবিষ্কার। এই প্রোটন আবিষ্কার করেছিলেন ইউজেন গোল্ডস্টাইন 1886 খ্রিস্টাব্দে। প্রোটনের সিম্বল আমরা এখানে দিয়েছি H11। এখানে এই গোল্ডস্টাইন কী করেছিলেন না, সেখানে তড়িৎ ক্ষরণ নলে এখানে কি করা হয়েছে না, একটা ছিদ্রযুক্ত ক্যাথোড ব্যবহার করা হয়েছে। এই ছিদ্রযুক্ত ক্যাথোড এখানেও একই রকমভাবে যখন আমরা তড়িৎ বিভব চালনা করছি, ক্যাথোড থেকে ক্যাথোড রশ্মি অ্যানোডের দিকে যায়। আবার এই ক্যাথোড রশ্মির মধ্যে উপস্থিত ইলেকট্রনের সাথে এর মধ্যে যে গ্যাস রয়েছে, গ্যাসের সংঘর্ষে কী হয়, ধনাত্মক কণার সৃষ্টি হয়। অর্থাৎ
গ্যাসীয় পরমাণুর সাথে ইলেকট্রনের সংঘর্ষে গ্যাসীয় পরমাণু থেকে ইলেকট্রন বর্জিত হয়, ফলে সেখান থেকে আমরা ধনাত্মক আয়ন পাই। যদি আমরা হাইড্রোজেন গ্যাস ব্যবহার করি, হাইড্রোজেন পরমাণু থেকে ইলেকট্রন নির্গত হয়ে প্রোটন উৎপন্ন হয়েছে। যেহেতু ক্যাথোড ছিদ্রযুক্ত, সেই জন্য অ্যানোড থেকে ওই রশ্মি ক্যাথোডের দিকে আসে এবং ক্যাথোড ছিদ্রযুক্ত হয় এই পজিটিভ বা ধনাত্মক কণা বেরিয়ে আসে এবং এই তড়িৎমক্ষম নলে একটা ফ্লুরোসেন্স স্ক্রিন লাগানো থাকে, যেখান থেকে ওখানে প্রতিপ্রভা বা আলোর ঝলকানি দেখতে পাওয়া যায়। এখানেও প্রোটনের ক্ষেত্রে E/m নির্ণয় করা হয়েছে, যার ভ্যালু 9.58 × 10⁴ কুলম্ব পার কেজি, 9.58 × 10⁴ কুলম্ব পার কেজি। এবং প্রোটনের আধান ইলেকট্রনেরই আধানের অনুরূপ, শুধু চিহ্নটা আলাদা। এই E/m এবং E থেকে প্রোটনের মাস নির্ণয় করা হয়েছে, যেটি হচ্ছে 1.6725 × 10⁻27 কেজি। E/m এর মান হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে সর্বোচ্চ হয়, কারণ হাইড্রোজেন গ্যাস ব্যবহার করলে হাইড্রোজেনের মাস সবচেয়ে কম হয়, যার ফলে E/m এর মানটা সবচেয়ে বেশি দেখা যায়। এরপরে এই গোল্ডস্টাইনের এক্সপেরিমেন্টের পরে 1920 খ্রিস্টাব্দে রাদারফোর্ড এই কণার নাম দেন প্রোটন। আমাদের ইলেকট্রনের মতো প্রোটনও পরমাণুর মূল কণা। কেন না, তড়িৎমক্ষম নলে যদি আমরা বিভিন্ন ধরনের গ্যাস ব্যবহার করি এবং যে কোনো ক্যাথোড অ্যানোড ব্যবহার করি না কেন, সব ক্ষেত্রে দেখা গেছে ইলেকট্রনের E/m এর মানটা ধ্রুবক হয়, তাই প্রোটনও ইলেকট্রনের মতো একটা মূল কণা, কারণ একটা মৌলের প্রকৃতি বা বৈশিষ্ট্য প্রোটনের উপর নির্ভর করে। প্রোটন বদলে গেলে পরমাণুটি বদলে যায়। এরপরে আসছে নিউট্রনের আবিষ্কার। নিউট্রন আবিষ্কারের জন্য এক্সপেরিমেন্ট করেছিলেন, যদিও প্রথমে এটা রাদারফোর্ড নিউট্রনের আবিষ্কারের প্রস্তাবনা দেন, কিন্তু পরবর্তীকালে পরীক্ষা করে প্রমাণ করেছেন 1932 খ্রিস্টাব্দে চ্যাডউইক। তিনি কি করেছিলেন, বেরিলিয়াম পাতে আলফা কণাকে আঘাত করিয়েছেন। আলফা কণাকে আঘাত করলে বেরিলিয়াম পাত থেকে নিউট্রন নির্গত হয় এবং ওখানে একটা চার্জ ডিটেক্টর রাখা হয়েছে। চার্জ ডিটেক্টরে দেখা যাচ্ছে যে চার্জের ভ্যালু 0, অর্থাৎ এখান থেকে প্রমাণিত হয় ইলেকট্রনের চার্জ 0, তার মানে তার E/m ও 0। এখানে রিয়াকশন দেখানো হয়েছে একটা তেজস্ক্রিয় পরিবর্তন, যে হিলিয়াম দিয়ে যখন বেরিলিয়ামকে আঘাত করছি, কার্বন প্লাস নিউট্রন উৎপন্ন হয়েছে এবং দেখা গেছে নিউট্রনের যে মাসটা 1.675 × 10⁻27 কেজি। এরপর আসছি যে পরমাণুর মধ্যে আদি কণা, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন ছাড়াও আরও কিছু সাব অ্যাটমিক পার্টিকেল থাকে। তার মধ্যে হচ্ছে পজিট্রন, মেসন, নিউট্রিনো, অ্যান্টিপ্রোটন ইত্যাদি। তো নিউট্রন আবিষ্কারের আগে শুধু প্রোটন এবং ইলেকট্রন দিয়ে একটা পরমাণু মডেল আবিষ্কার করেছিলেন বা প্রস্তাব দিয়েছিলেন থমসন। সেখানে বলা হয়েছে কি, যে ধনাত্মক আধানগ্রস্ত প্রোটন দিয়ে একটা গোলক যদি আমরা কল্পনা করি, তার মধ্যে ইলেকট্রনগুলো সুষমভাবে বণ্টিত থাকে। এই মডেলটাকে প্লাম পুডিং মডেল বলা হয়। এরপর আসছে রাদারফোর্ডের পরমাণু মডেল, যেটা রাদারফোর্ড 1911 খ্রিস্টাব্দে তার সাথে মার্সডেনের সাথে তিনি এক্সপেরিমেন্ট করেছিলেন। সেই এক্সপেরিমেন্টটা তিনি কার উপরে করেছিলেন না, সোনার পাতের উপর। সোনা, প্লাটিনাম এরকম হেভি মেটাল, যাদের নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা অনেক বেশি থাকে, তাদেরকে হেভি মৌল বলা হয়, ভারী মৌল বলা হয়। তাদের ক্ষেত্রে এই পরীক্ষা হয়েছে। এখানে আঘাত করা হয়েছে কি না, সোনার পাতকে আঘাত করা হয়েছে আলফা পার্টিকেল দিয়ে। সে আলফা রশ্মির উৎস কী ছিল
রেডিয়াম কার্বাইড বা বিসমাথ 83-214। যে গোল্ড প্লেটটা ব্যবহার করা হয়েছিল তার ডেপথ বা পুরু রয়েছে 0.004 মিলিমিটার। এই আলফা পার্টিকেল দিয়ে আঘাত করার ফলে দেখা গেছিল বেশ কিছু আলফা পার্টিকেল যে পথে যাচ্ছে সে পথে ফিরে আসছে, অর্থাৎ আলফা পার্টিকেল ডিফ্লেক্টেড ব্যাক, যে পথে যাচ্ছে সে পথে ফিরে আসছে। কিছু রশ্মি দেখা গেছে সোজা পরমাণু ভেদ করে চলে গেছে, যেটাকে বলা হচ্ছে যে আলফা পার্টিকেল আনডিফ্লেক্টেড মানে অবিক্ষিপ্ত অবস্থায় থাকে। আবার কিছু আলফা রশ্মি দেখা যাচ্ছে পরমাণু ভেদ করে সরাসরি চলে যাচ্ছে, মানে কিছুটা বেঁকে যাচ্ছে। তো এই 3 ধরনের অবজারভেশন এখানে মূলত দেখা যায়। সেখান থেকে সিদ্ধান্তে আসা হয়েছে কি যে পরমাণুর বেশিরভাগ জায়গা ফাঁকা, যেহেতু সরাসরি বেরিয়ে যাচ্ছে। আবার দেখা যাচ্ছে যে মাঝখানে মানে যেহেতু কিছু আলফা পার্টিকেল ফিরে আসছে, সেখান থেকে প্রমাণ করা যাচ্ছে যে নিশ্চয়ই মাঝখানে একটা ধনাত্মক আধানযুক্ত ভারী কণা রয়েছে, সেই অংশটাকে নিউক্লিয়াস বা কেন্দ্রক বলা হচ্ছে। আর কি না, আলফা পার্টিকেল যেহেতু তার আধান অত্যন্ত উচ্চ এবং ভারী, সেটি ইলেকট্রন দ্বারা খুব একটা বিক্ষিপ্ত হয় না। অর্থাৎ দেখা গেছে যে এই যে হালকা যে ডিফ্লেকশান হয়েছে, স্মল অ্যাঙ্গেল বা ক্ষুদ্র কোণে যে কিছু আলফা পার্টিকেলের বিক্ষেপণ হয়েছে, সেটা থেকে প্রমাণ করা যায় যে ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রন নিউক্লিয়াসের বাইরে রয়েছে। এই পরীক্ষার এক্সপেরিমেন্ট থেকে রাদারফোর্ডের মডেল তৈরি হয়েছে। মডেলের মূল বক্তব্য নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন বৃত্তাকার পথে পরিক্রমণ করবে, এবং সেক্ষেত্রে যেটা মূল জিনিস কি যে নিউক্লিয়াসের সাথে ইলেকট্রনের একটা স্থিরতাড়িতিক আকর্ষণ বল কাজ করে। সেই আকর্ষণ বলের মান আর ইলেকট্রন যেহেতু ঘুরছে তার রৈখিক বেগ ভি, স্পর্শকীয় বেগ ভি, এই স্পর্শকীয় বেগ থাকার ফলে তার মধ্যে একটা কেন্দ্রাতিক বল, যেটাকে সেন্ট্রিফিউগাল ফোর্স, কেন্দ্রের বাইরের দিকে কেন্দ্রের বিপরীত অভিমুখে কাজ করে। এই দুটো বল পরস্পর সমান হয়, এবং দেখা গেছে এই যে নিউক্লিয়াস যেটা রয়েছে সমগ্র পরমাণুর তুলনায় এর আকার অনেক ছোট, এবং এর ব্যাস কী অর্ডারে থাকে না 10⁻13 সেন্টিমিটার অর্ডারে থাকে। রাদারফোর্ডের পরমাণু মডেলের যে সীমাবদ্ধতা বা ড্রব্যাকস বা সীমাবদ্ধতা কী? প্রথম কথা হচ্ছে যে এখানে যে আমাদের যে ক্লাসিক্যাল থিওরি অফ ইলেকট্রোম্যাগনেটিজম, যেটা ম্যাক্সওয়েল প্রদত্ত, সেই তত্ত্বটা এখানে প্রয়োগ করলে দেখা যায় যে আধানবাহী কণা ইলেকট্রন ঘুরতে ঘুরতে একসময় তার শক্তিকে সে হারিয়ে ফেলবে, শক্তি হারালে সে একসময় কোথায় চলে আসবে, নিউক্লিয়াসের কাছে চলে আসবে। অর্থাৎ সেখানে নিউক্লিয়াসের স্থায়িত্ব বা পরমাণুর স্থায়িত্ব এই রাদারফোর্ডের পরমাণু মডেল দ্বারা ব্যাখ্যা করা যাচ্ছে না। তারপরে বলছি কি না, যদি কোনো কণা কন্টিনিউয়াসলি শক্তি ছাড়ে, তার বর্ণালী কন্টিনিউয়াস বর্ণালী হওয়া উচিত, কিন্তু অ্যাকচুয়ালি দেখা গেছে পরমাণুর বর্ণালী রেখা বর্ণালী বা বিচ্ছিন্ন বর্ণালী হয়। এই বিচ্ছিন্ন রেখা বর্ণালীর ব্যাখ্যা রাদারফোর্ড দিতে পারেননি। আর কি না, ইলেকট্রনের বিন্যাস বা সজ্জা, পরমাণুর ইলেকট্রনের সজ্জা বা বিন্যাস কীভাবে, সে সম্পর্কে রাদারফোর্ডের পরমাণু মডেল থেকে কিছু পাওয়া যায়নি। এরপর আসছে একটা অ্যাটমের প্রতীক কী হবে, রিপ্রেজেন্টেশন অফ দি অ্যাটম। যদি আমরা পরমাণুটাকে এক্স বলি, এক্স হচ্ছে পরমাণুর চিহ্ন, জেড হচ্ছে পরমাণুর পারমাণবিক ক্রমাঙ্ক অর্থাৎ কতগুলো প্রোটন আছে, আর এ হচ্ছে তার অ্যাটমিক মাস নাম্বার অর্থাৎ প্রোটন এবং নিউট্রনের সংখ্যা। এরকম অ্যাটমিক স্পেসিস কত রকমের হতে পারে? একটাকে বলছে আইসোটোপ, যাদের জেড অর্থাৎ প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা আলাদা। আইসো ইলেকট্রনিক, যাদের ইলেকট্রন সংখ্যা একই তারা আইসো ইলেকট্রনিক হয়। আইসোবার কাদের বলা হচ্ছে? যাদের দেখা যাচ্ছে ভর সংখ্যা একই কিন্তু পরমাণু ক্রমাঙ্ক আলাদা, তাদেরকে বলা হচ্ছে আইসোবার। আইসোটোন কাকে বলবো? যাদের নিউট্রন সংখ্যা সমান তাদেরকে আমরা আইসোটোন বলছি। আইসো ডায়াফার কি না, যাদের নিউট্রন প্রোটন সংখ্যার পার্থক্য সেম, তাদেরকে আমরা যাদের নিউট্রন প্রোটন সংখ্যার পার্থক্য সেম, তাদেরকে আমরা বলছি যে আইসো ডায়াফার। এখানে এক্সাম্পল দেখানো হয়েছে যে পটাশিয়াম 1939, এখানে নিউট্রন সংখ্যা 20, প্রোটন সংখ্যা 19, নিউট্রন প্রোটনের পার্থক্য 1। আবার ফ্লুরিন 919, তার নিউট্রন সংখ্যা 10, প্রোটন সংখ্যা 9, নিউট্রন প্রোটন ডিফারেন্স 1। এই গেল আজকের আলোচনার বিষয়।